আজকে আমরা ইলিয়াস শাহী বংশ নিয়ে পড়বো এবং এটা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করব। এখান থেকে ক্লাস 12-এ কিন্তু প্রতি বছরই প্রশ্ন এসে থাকে। আজকে আমরা ক্লাস 12-এর এইচএসে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এই অধ্যায় থেকে আসে সেই অধ্যায়গুলো খুব সুন্দরভাবে বুঝে নেব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো চলো আজকে আমি খুব সুন্দরভাবে তোমাদের মধুমিতা দিদি তোমার পাশে আছে এবং আজকে তোমাদের এই মধুমিতা দিদি তোমাদের ক্লাস 12-এর জন্য যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো রয়েছে এই অধ্যায় থেকে সেই অধ্যায়গুলো নিয়ে আমি খুব গল্পের মতো করে আজকে আলোচনা করব। তো চলো প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। এই ইলিয়াস শাহী বংশটা প্রথম দিকেই বুঝতে হবে যে বিজয়নগর এবং বাহুমনি সাম্রাজ্য। আমরা দেখলাম যে দক্ষিণ ভারতে স্বাধীন দুটো রাষ্ট্র গড়ে উঠলো। কেন? কারণ যখন দিল্লির শাসনাধীন মানে দিল্লির যখন কেন্দ্রীয় শক্তিটা দুর্বল হয়ে পড়লো, মানে আমাদের যে ভারতবর্ষের দিল্লি রয়েছে সেই দিল্লির শাসনাধীনে কিন্তু পুরো দেশটাই ছিল। কিন্তু যখন দিল্লির যে শাসনাধীন, তো দিল্লির অধীনে কিন্তু পুরো রাজ্যটাই পুরো দেশটাই কিন্তু তার শাসনাধীনে ছিল। মানে দিল্লি যেটা আইন জারি করবে সেটাই কিন্তু সব অঞ্চলকেই কিন্তু মানতে হবে, সব রাজ্যকেই মানতে হবে। এবং কিন্তু দিল্লির যে কেন্দ্রীয় শক্তি যখন দুর্বল হয়ে যায়, যখন সেই কেন্দ্রীয় দুর্বল রাজা সেখানে সিংহাসনে বসেন, তখনকার রাজা ছিলেন সুলতানি যুগে, এটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। তার সময়কালে দিল্লির সুলতানি শাসন যখন দুর্বল হয়ে পড়ে তখন কি হয়, তখন হচ্ছে ছোট ছোট রাজ্য, অনেক স্বাধীন রাজ্য কিন্তু সাম্রাজ্য গড়ে ওঠে। সেরকমই একজন দক্ষিণ ভারতের দুটো সাম্রাজ্য হয়েছিল, একটা হিন্দু সাম্রাজ্য, একটা মুসলিম সাম্রাজ্য। হিন্দু সাম্রাজ্যের নাম বিজয়নগর সাম্রাজ্য এখানকার, এবং তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে বাহুমনি সাম্রাজ্য। এবার সেই বিজয়নগর বা বাহুমনি সাম্রাজ্যকে বাদ দিয়েও বাংলায় বা পশ্চিমবঙ্গে কিছু মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষকে নিয়ে বা মুসলিমদের কিছু মানুষ নিয়ে তারাও কিন্তু একটা সাম্রাজ্য গঠন করলো। কোথায়? বাংলায়। তাহলে বাংলায় কিন্তু তারা আবার কী করলো? আধিপত্য প্রতিষ্ঠা করলো। কোথায়? দিল্লির যে অধীনতা থেকে মুক্ত হয়ে মুসলিম সমাজের কিছু মানুষ ঐক্যবদ্ধ হয়ে বাংলায় কী করলেন, মানে পশ্চিমবঙ্গে কী করলেন, তারা সাম্রাজ্য বা আধিপত্য প্রতিষ্ঠা করলেন। কেন করলেন? কারণ দিল্লির কেন্দ্রীয় শক্তি কী হয়ে গেল? দুর্বল হয়ে গেল। দেখো প্রথম থেকে আমি যদি তোমরা দেখে থাকো তো বুঝতে পারবে যে বাহুমনি সাম্রাজ্যটা কেন প্রতিষ্ঠিত হলো। সেই বাহুমনি সাম্রাজ্য যখন কেন্দ্রীয় শক্তি দুর্বল হয়ে গেছিলো তাই বাহুমনি সাম্রাজ্য হয়েছিল। তেমনি এই বাহুমনি বা বিজয়নগর সাম্রাজ্যের ওপর ভিত্তি করে পূর্ববঙ্গের একটা মানে পূর্ববঙ্গের যে বাংলা সেখানেও কিন্তু মুসলিম সমাজের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সেখানেও কিন্তু আধিপত্য প্রতিষ্ঠা করলো। ঠিক আছে, আমি তোমাদের একটু আগেই বললাম একটা গার্জিয়ানের, আগের ভিডিওতে বলেছিলাম যে গার্জিয়ানের একটা বিষয় রয়েছে যে আমাদের বাবা যদি আমাদেরকে রোজগার করে না এনে না খাওয়ায় তাহলে আমরা কি করব? নিজে থেকে ইনকাম করা শুরু করব। ঠিক আছে, তো যখন কেন্দ্রীয় শক্তিটা দুর্বল হয়ে পড়ছিল, দেশটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারছিল না, তখন মানুষ নিজের ভবিষ্যৎ নিজেই ঠিক করে নিচ্ছিল। যার কারণে মানুষ ঐক্যবদ্ধ হয়ে নিজেদের মতো করে সাম্রাজ্য গড়ে উঠছিল। ঠিক আছে, তো যাই হোক এরকমই একটা, তো বিজয়নগর বা বাহুমনি সাম্রাজ্য বাদ দিয়েও বাংলায় একটা মুসলিম সমাজ কিছু কিছু মানুষ তারা কিন্তু বাংলায় আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। এবার যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেই যে বাংলায় দুটো বংশ কিন্তু আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। কয়টি বংশ? দুটো বংশ। একটা বংশের নাম হচ্ছে ইলিয়াস শাহী বংশ, আরেকটার নাম হচ্ছে হোসেন শাহী বংশ। এবারে ইলিয়াস শাহী বংশ এবং হোসেন শাহী বংশটা কি? ইলিয়াস শাহী বংশ, সেই বংশ মানে হচ্ছে ইলিয়াস শাহ প্রথম হচ্ছে সিংহাসনে বসেছিলেন এবং ইলিয়াস শাহের পুত্র, তার পুত্রের তার পুত্র, এভাবেই কিন্তু একটা সময় কী করেছিলেন, এই ইলিয়াস শাহীর যে বংশধর রয়েছে সেটা কিন্তু তারা বাংলায় কিন্তু তারা কী করেছিলেন, এই যে বাংলায় রয়েছে মানে পশ্চিমবঙ্গে তারা কিন্তু শাসন কায়েম করেছেন। তাই সেটার নাম দেওয়া হয়েছিল ইলিয়াস শাহী বংশ, কারণ তার বংশধররাই কিন্তু কী করেছিল, বাংলা বা পশ্চিমবঙ্গে কিন্তু কী করেছিল, শাসনাধীন তারা কিন্তু কায়েম করেছিল। ঠিক আছে, তো প্রথম যেটা কোশ্চেন সেটা হচ্ছে যে ইলিয়াস শাহী যে বংশটা রয়েছে, প্রশ্ন আসবে যে ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন। ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। তিনি ছিলেন মূলত ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা। তাহলে যদি কোশ্চেন আসে যে ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতাকে, তাহলে তার নাম কি? শামসুদ্দিন ইলিয়াস শাহ ছিলেন ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা। শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ ছিলেন হচ্ছে, তাহলে শামসুদ্দিন ইলিয়াস শাহ ছিলেন ইলিয়াস শাহী যে বংশটা ছিল সেই বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শামসুদ্দিন ইলিয়াস শাহ ছিলেন ইলিয়াস শাহী বংশের
প্রতিষ্ঠাতা। এবারে জানবো যে ইলিয়াস শাহী, শামসুদ্দিন ইলিয়াস শাহ, তিনি কিন্তু তার সময়কালে তার যে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে যেখান থেকে প্রায় কিন্তু এইচএস এক্সামে প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে হুগলি, মানে এই শামসুদ্দিন ইলিয়াস শাহের সময়কালেই কিন্তু হুগলিতে একটা মসজিদ নির্মিত হয়েছিল। তাহলে যদি প্রশ্ন আসে যে হুগলির মসজিদটি কি, হুগলি, সেই হুগলির মসজিদটি কার আমলে নির্মিত হয়? তাহলে যদি প্রশ্ন আসে যে হুগলির মসজিদটি কার সময়কালে নির্মিত হয়, তাহলে সেটার উত্তরটা হবে হচ্ছে, কার সময়কালে নির্মিত হয়, সেটা হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। তাহলে হুগলির মসজিদটি কার সময়কালে নির্মিত হয়, সেটা হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। এরপরে যেটা রয়েছে যে ইলিয়াস শাহের, তিনি কিন্তু ছিলেন একজন সুদক্ষ সুশাসক, কিন্তু একজন যেহেতু সুযোদ্ধা, একজন খুবই শক্তিশালী একজন শাসক ছিলেন হচ্ছে ইলিয়াস শাহ। এবং তিনি কি করেছিলেন, তিনি মূলত তার যে রাজধানী, মানে তিনি যখন ইলিয়াস শাহী বংশরা যখন বাংলায় কী করলো, শাসন কায়েম করলো, মানে ইলিয়াস শাহী, দেখো বিজয়নগর বাহুমনি সাম্রাজ্যের রাজারা কিন্তু বিজয়নগর বা বাহুমনি সাম্রাজ্য তাদের নেতৃত্বে গড়ে উঠেছিল, এবং বিজয়নগর বাহুমনি সাম্রাজ্যে কিন্তু একের পর এক রাজা সেখানে সিংহাসনে বসেছিলেন। তেমনি হচ্ছে বাংলায় যখন হচ্ছে ইলিয়াস শাহী বংশটা যখন আসলো, মানে ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা কি, শামসুদ্দিন ইলিয়াস শাহ। এই শামসুদ্দিন ইলিয়াস শাহ যখন হচ্ছে এই বাংলার সিংহাসনে বসেন, তখন সেই বাংলার রাজধানী ছিল কোথায়, গৌড়ে। যখন ইলিয়াস শাহী সিংহাসনে বসেছিলেন তখন বাংলার রাজধানী বা তথা পশ্চিমবঙ্গের রাজধানী ছিল কিন্তু গৌড়ে, যেটা মূলত দক্ষিণ দিনাজপুর, ঠিক আছে, সেখানে ছিল গৌড়ে। কিন্তু সেই গৌড় থেকে, মানে হচ্ছে সেই গৌড়ে, তাহলে সেই বাংলার যে রাজধানী ছিল গৌড়ে, সেই গৌড় থেকে রাজধানী স্থানান্তর করেন পান্ডুয়াতে। কি করেন, সেটা হচ্ছে ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার যে রাজধানী ছিল গৌড়, সেই গৌড় থেকে রাজধানীটা স্থানান্তর করেন কোথায়, পান্ডুয়াতে। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কে বাংলার রাজধানী গৌড় থেকে পান্ডুয়াতে রাজধানী স্থানান্তর করেন, তার এটা প্রশ্ন উত্তরটা কী হবে, সেটা হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। তিনি মূলত কী করেছিলেন, বাংলা থেকে মানে রাজধানী গৌড় থেকে পান্ডুয়াতে রাজধানী স্থানান্তর করেছিলেন। রাজধানী মানে প্রধান কার্যালয়, ঠিক আছে, প্রশাসনিক যে কাজকর্ম রয়েছে সেটার প্রধান কার্যালয়, সেটা হচ্ছে রাজধানী। আরেকটা রয়েছে যে ইলিয়াস শাহী বংশের, মানে ইলিয়াস শাহী যেহেতু তিনি একজন, শামসুদ্দিন ইলিয়াস শাহ যেহেতু তিনি একজন সুদক্ষ, ঠিক আছে, একজন সুযোদ্ধা ছিলেন, তাই তাদের কর্মকাণ্ডের বা তার কাজের ওপর ভিত্তি করে ঐতিহাসিক আফিক তাকে কিন্তু শাহ-ই বাংলা বা সুলতান-ই বাংলা বা শাহ-ই বাঙ্গালিয়ান বলে কিন্তু উল্লেখ করেছেন। বাঙ্গালিয়ান বলে কিন্তু উল্লেখ করেছেন। তো ইলিয়াস শাহ যে ছিলেন, সেই ইলিয়াস শাহ কিন্তু কি তার কর্মকাণ্ড বা তার কাজের উপর ভিত্তি করে তাকে উপাধিতে ভূষিত করেছিলেন একজন ঐতিহাসিক যার নাম হচ্ছে আফিক। তিনি কি করেছিলেন, সেই শামসুদ্দিন ইলিয়াস শাহ তার কাজেরও এতটাই তার সুদক্ষ, তার কাজ এতটাই সুন্দর ছিল যে তাকে উল্লেখ করে বা তার উপর ভিত্তি করে তিনি তাকে একটা উপাধি দিয়েছিলেন, কি শাহ-ই বাংলা বা সুলতান-ই বাংলা বলে কিন্তু তাকে উপাধি দিয়েছিলেন, ঠিক আছে। তাহলে শাহ-ই বাংলা বা সুলতান-ই বাংলা বা শাহ-ই বাঙ্গালিয়ান বলে কাকে উপাধিতে ভূষিত করা হয়, বা কোন সুলতানকে শাহ-ই বাঙ্গালিয়ান উপাধিতে ভূষিত করা হয়, এই প্রশ্নটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবে। বিভিন্ন টেস্ট পেপার দেখো, প্রশ্ন বিচিত্রা দেখো, এই প্রশ্নগুলোই কিন্তু আছে আমি যে প্রশ্নগুলো পড়াচ্ছি। তো দেখো এরপরে যে বিষয়টা আমরা পড়বো, সেটা প্রথম দিকে আমরা পড়লাম যে ইলিয়াস শাহী বংশ কী করলেন, বাংলায় আধিপত্য প্রতিষ্ঠা করলেন, বাংলায় তাদের শাসন কায়েম করলেন, তাই না। তো এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে যে ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠা করলেন কি, শামসুদ্দিন ইলিয়াস শাহ। এই শামসুদ্দিন ইলিয়াস শাহের পরবর্তী তার পুত্র যে রয়েছে, তার পুত্রের নাম হচ্ছে সিকান্দার শাহ। তার পুত্রের নাম কি, সিকান্দার শাহ। তার পুত্র সিকান্দার শাহ
সেই সিকান্দার শাহ কিন্তু তারপর মানে ইলিয়াস শাহী মানে শামসুদ্দিন ইলিয়াস শাহের পরবর্তী সময়ে বাংলার সিংহাসনে বসেছিলেন কিন্তু কি সিকান্দার শাহ, তার পুত্র সিকান্দার শাহ। এই সিকান্দার শাহ যখন বাংলার সিংহাসন আরোহণ করেন তখন তিনি যেহেতু মূলত কি ছিলেন একজন সুদক্ষ তিনিও কিন্তু একজন সুদক্ষ যোদ্ধা, একজন নেতা, একজন সুলতান ছিলেন, তাই তিনি কিন্তু কত বছর রাজত্বকাল করেছিলেন? তিনি 33 বছর, কিন্তু 33 বছর, তাহলে 33 বছর ধরে কিন্তু তিনি বাংলার সিংহাসনে বসেন এবং সেখানকার কার্যকলাপ এবং সেখানকার শাসনাধীন কিন্তু তিনি কায়েম করেছিলেন। এবং যেহেতু সিকান্দার শাহ একজন সুযোদ্ধা ছিলেন, তাই তার সময়কালে তিনি যে একটা গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন সেটা হচ্ছে যে সিকান্দার শাহ হিন্দু এবং মুসলিমদের মধ্যে ধর্মের সমন্বয় ঘটিয়ে হিন্দু ধর্মের অনেকগুলি মন্দির এবং মুসলিম ধর্মের অনেকগুলি মসজিদ কিন্তু তিনি নির্মাণ করেছিলেন। এবং তিনি তার সময়কালে মূলত সিকান্দার শাহের সময়কালে মূলত পান্ডুয়াতে, এই যে পান্ডুয়া দেখছো, সেই পান্ডুয়াতেই কিন্তু কি হয়েছিল, আদিনা মসজিদটি কিন্তু তৈরি হয়েছিল। তাহলে পান্ডুয়াতে, তাহলে সিকান্দার শাহের সময়কালে কিন্তু আদিনা মসজিদটি তৈরি হয়েছিল। যেহেতু তিনি হিন্দু এবং মুসলমান ধর্মের মধ্যে মানুষের মধ্যে ঐক্য স্থাপন করেছিলেন এবং তাই হিন্দু এবং মুসলিম ধর্মকে এক দৃষ্টিতে দেখেছিলেন এবং হিন্দু ধর্মের অনেকগুলো মন্দির এবং মুসলিম ধর্মের অনেকগুলো মসজিদ কিন্তু তিনি নির্মাণ করেছিলেন। যেমন তিনি হচ্ছে আদিনা মসজিদটি মানে পান্ডুয়াতে তিনি কি করেছিলেন, আদিনা মসজিদ, সেই আদিনা মসজিদটি কিন্তু তিনি নির্মাণ করেছিলেন। কোথায়? পান্ডুয়াতে। যদি বলা হয় যে আদিনা মসজিদটি কার সময়কালে নির্মিত হয়, তাহলে সেটা হচ্ছে সিকান্দার শাহ নির্মাণ করেন এবং তার সময়কালেই মূলত নির্মিত হয়। এই যে আদিনা মসজিদটি খুব বড় করে খুব ভালোভাবে বানানো হয়েছিল, সময়কালেই মূলত কিন্তু আদিনা মসজিদটি কিন্তু তৈরি হয়েছিল। এবং আদিনা মসজিদটি কার উপর ভিত্তি করে? একটা মন্দিরকে, তার মন্দিরকে দেখে কিন্তু আদিনা মসজিদকে তৈরি করেছিলেন সিকান্দার শাহ। তাই একটা মন্দিরের সঙ্গে তার কিন্তু মিলে গেছিল, মানে দামাস্কাসের একটা মন্দির ছিল, সেই দামাস্কাসের মন্দিরের সঙ্গে এই আদিনা মসজিদকে কিন্তু তুলনা করা হতো। কি? দামাস্কাসে। তাহলে যদি প্রশ্ন আসে যে আদিনা মসজিদকে কোন মসজিদের সাথে তুলনা করা হয়, তাহলে দামাস্কাসের মসজিদের সাথে কিন্তু আদিনা মসজিদকে তুলনা করা হয়, কারণ আদিনা মসজিদ এবং দামাস্কাসের মসজিদ কিন্তু একই রকম, একই বড়সড় এবং একই মূলত খুব সুন্দর করে তৈরি করা হয়েছিল। তাই তো মূলত হচ্ছে সিকান্দার শাহ আমলেই কিন্তু আদিনা মসজিদ তৈরি হয়েছিল। তাহলে ইলিয়াস শাহী বংশের যে দুজন শাসক ছিলেন, শাসকগণ, সেগুলো নিয়ে আমি এখন আলোচনা করে দিলাম। প্রথমত ইলিয়াস শাহী বংশের শাসক ছিলেন প্রথমত শামসুদ্দিন ইলিয়াস শাহ। তার থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। এর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সিকান্দার শাহ, মানে ইলিয়াস শাহী বংশের দ্বিতীয় শাসক কে ছিলেন? সিকান্দার শাহ। এবং তার থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আসতে পারে সেগুলো আমরা তোমাদেরকে কিন্তু বলে দিয়েছি। এবং এর বাইরে কিন্তু কোনো রকম প্রশ্ন আসার চান্স খুব কম। এবং তোমরা যদি বিভিন্ন টেস্ট পেপার সলভ করো, বিভিন্ন প্রশ্ন বিচিত্রায় যদি দেখো, এর বাইরে কোনো রকম প্রশ্ন থাকবে না। তা কাজে প্রত্যেকটা প্রশ্ন একটু গুরুত্ব সহকারে পড়তে হবে। এরপরে আমরা পড়বো হচ্ছে আরেকটা যেটা প্রশ্ন, সেটা হচ্ছে ইলিয়াস শাহ এবং সিকান্দার শাহের একটা একটা করে প্রশ্ন আছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইলিয়াস শাহকে ঘিরে প্রথম যদি প্রশ্ন আসে যে প্রথম মুসলমান সমাজের বা মুসলমানদের প্রথম মানে বাংলায় প্রথম মুসলমানদের যে শাসন সূচনা করেন কে, তাহলে কে সূচনা করেন? ইলিয়াস শাহ কিন্তু সূচনা করেন। মানে মুসলমানরাও যে বাংলায় শাসন করতে পারে, মানে শাসন কায়েম করতে পারে, সেটাও কিন্তু সূচনা করেছিলেন ইলিয়াস শাহ। এর পরবর্তী হচ্ছে নেপাল আক্রমণ করেছিলেন সিকান্দার শাহ। যদি প্রশ্ন আসে নেপাল কোন সুলতান আক্রমণ করেন, তাহলে সিকান্দার শাহ কিন্তু নেপাল আক্রমণ করেন। তাহলে নেপাল আক্রমণ কে করেন? সিকান্দার শাহ মূলত কিন্তু নেপাল আক্রমণ করেন। এর পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ পড়তে হবে। প্রথম দেখলাম কি? ইলিয়াস শাহ। 2 নাম্বার কি দেখলাম? 2 নাম্বার দেখলাম আমরা সিকান্দার শাহ। 3 নাম্বার যে শাসক ছিলেন, 3 নাম্বার যে সুলতান ছিলেন, তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহ। বললাম না একটু আগেই ভিডিওটা করেছি কিন্তু হয়নি, খুব সুন্দর করে সেখানে বুঝিয়েছি, কিন্তু কি করব, হয়নি। ভিডিওটা খুব খারাপ লাগছে, বাট আমি কিন্তু হাল ছাড়বো না, তোমরাও হাল ছেড়ো না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? তো প্রথম হচ্ছে কি গিয়াসউদ্দিন আজম শাহ, তিনি মূলত যখন সিকান্দার শাহ মারা যান, সে সিকান্দার শাহের মৃত্যুর পর তার পুত্র মানে সিকান্দার শাহের পুত্র হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহ, তিনি হচ্ছে বাংলার সিংহাসনে বসেন। এবং এই বাংলার সিংহাসনে যখন তিনি বসেন তখন 20 বছর কিন্তু তিনি সেই বাংলার সিংহাসনে রাজত্ব করেছিলেন।
এখান থেকে গিয়াসউদ্দিন থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে, যে গিয়াসউদ্দিন কত বছর বাংলার শাসন চালান, সেটা হচ্ছে বাংলাতে শাসন কায়েম করেন, সেটা হচ্ছে 20 বছর। আরেকটা যেটা প্রশ্ন সেটা হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহকে নিয়ে, যে ইলিয়াস শাহী বংশটা যে রয়েছে সেই ইলিয়াস শাহী বংশের তৃতীয় সুলতান কে ছিলেন, এই প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে আসতে পারে, সেটার নাম কি? গিয়াসউদ্দিন আজম শাহ। এরপরে যেটা আমরা পড়বো, আমরা বললাম যে ইলিয়াস শাহী বংশটা হচ্ছে আমাদের হচ্ছে উৎপত্তি লাভ করলো, কীভাবে ইলিয়াস শাহী বংশের সূচনা ঘটলো এবং কিভাবে তারা বাংলা একের পর এক আধিপত্য প্রতিষ্ঠা করলো। এবার আমরা জানবো যে ইলিয়াস শাহী বংশের কিভাবে পতন ঘটলো। একটা জিনিসের শুরু আছে মানে তার শেষ আছে। একজন মানুষের জন্ম হবে মানে তার মৃত্যু হবে, আবার মৃত্যু হবে তো আরেকবার জন্ম হবে। তো এইভাবেই যখন একটা বংশের উত্থান ঘটলো তার পতন নিশ্চিত আছে। তো তার পতন সম্পর্কে এবার আমরা আলোচনা করব। পতনটা জানবো যে ইলিয়াস শাহী বংশ যখন খুব প্রথম দিকে, মানে ইলিয়াস শাহ আসলেন, তারপরে তার ছেলে আসলেন, কে আসলেন? তিনি হচ্ছে সিকান্দার শাহ আসলেন, তারপরে গিয়াসউদ্দিন আজম শাহ আসলেন। এরা খুব সুন্দর করে ভালো করে রাজ্যটাকে সামলালেন। এর পরবর্তী সময় আসলো কি, এর পরবর্তী দুজন অযোগ্য নেতা কিন্তু সেই বাংলার সিংহাসনে বসলেন, অযোগ্য নেতা, এবং তারা খুব নামমাত্র রাজা ছিলেন, নামমাত্র সুলতান ছিলেন। তারা মূলত 2 বছরের জন্য কিন্তু বাংলার সিংহাসনে বসেছিলেন। তাদের নাম কি? তাদের নাম হচ্ছে সিহাবউদ্দিন, আর একটা হচ্ছে আল্লাউদ্দিন ফিরোজ শাহ। এই সিহাবউদ্দিন এবং আল্লাউদ্দিন ফিরোজ শাহ খুব নামমাত্র, এবং তারা 2 বছরের জন্য মূলত এই সিংহাসন আরোহণ করেন। এবং সিহাবউদ্দিন এর পর আসেন আল্লাউদ্দিন ফিরোজ শাহ। তিনি তো দুর্বল রাজা ছিলেন, তাকে বিতাড়িত করে আল্লাউদ্দিন ফিরোজ শাহ সিংহাসনে বসেন। এবং এই আল্লাউদ্দিন ফিরোজ শাহ যেহেতু একজন দুর্বল রাজা ছিলেন, তাই রাজাগণের, যিনি হিন্দু ধর্মাবলম্বী একজন মানুষ ছিলেন, তার নাম হচ্ছে রাজা গণেশ, তিনি কি করেন? তিনি হচ্ছে আল্লাউদ্দিন ফিরোজ শাহকে মৃত্যু, মানে তাকে মেরে ফেলেন। মানে আল্লাউদ্দিন ফিরোজ শাহকে রাজা গণেশ কিন্তু তাকে মেরে ফেলেন। তো মেরে ফেলার কারণে রাজা গণেশ কি করে? তারপরে বাংলার সিংহাসনে কিন্তু বসেছিল। ঠিক আছে। তো যখন সিহাবউদ্দিন এবং আল্লাউদ্দিন ফিরোজ শাহকে যখন রাজা গণেশ মেরে ফেললো, ফলে কি হলো? দুর্বল রাজার মৃত্যু হয়ে গেল। যে রাজাটা এক সময় ছিল, যেই রাজাটা দুর্বল হলেও কি হয়েছে? রাজা তো সেই দুর্বল রাজাটাকেও যখন মেরে ফেলা হলো, ফলে কি হলো? ইলিয়াস শাহী বংশের অবসান ঘটলো, পতন ঘটলো। তো এইভাবেই কিন্তু ইলিয়াস শাহী বংশের পতন ঘটলো। কী কারণে? প্রথমত দুর্বল বা অযোগ্য রাজার রাজত্বের কারণে। এর পরবর্তী সময় হচ্ছে রাজা গণেশ সম্পর্কে আমরা মূলত আলোচনা করব। রাজা গণেশ থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আসে সেটা সম্পর্কে এখন আমরা দেখব। তো রাজা গণেশ কে ছিলেন? প্রথম প্রশ্নই হচ্ছে যে রাজা গণেশ কে ছিলেন? রাজা গণেশ ছিলেন উত্তরবঙ্গ, মানে হচ্ছে এটা পশ্চিমবঙ্গ। তো এই পশ্চিমবঙ্গের মধ্যে উত্তরবঙ্গের একজন জমিদার পরিবারের সন্তান, ভাতুরিয়ার একজন জমিদার, ভাতুরিয়া যে জায়গাটা রয়েছে সেই ভাতুরিয়ার একজন জমিদার ঘরের সন্তান ছিলেন কিন্তু এই রাজা গণেশ ছিলেন উত্তরবঙ্গের ভাতুরিয়ার একজন জমিদার পরিবারের সন্তান। এবং তিনি মূলত কি করেছিলেন? তিনি মূলত হচ্ছে এই বাংলার সিংহাসনে আল্লাউদ্দিন ফিরোজ শাহকে মেরে ফেলে তিনি তার সিংহাসন আরোহণ করেছিলেন। ঠিক আছে। এরপরে যখন তিনি হচ্ছে তার সিংহাসন আরোহণ করেছিলেন, তখন আল্লাউদ্দিন ফিরোজ শাহ, তার আগে বলি যে আল্লাউদ্দিন ফিরোজ শাহকে মৃত্যুদানকে রাজা গণেশ, এই রাজা গণেশ কিন্তু আল্লাউদ্দিন ফিরোজ শাহকে মৃত্যুর পরবর্তী সময়, মানে 1414 থেকে 1500 খ্রিস্টাব্দে কিন্তু তিনি কী করেন, বা সালে কিন্তু তিনি কী করেন? এই যে রাজা গণেশ বাংলার সিংহাসন আরোহণ করেন। মানে রাজাকে মৃত্যুদণ্ড দিয়ে তাকে মেরে ফেলে রাজা গণেশ কিন্তু 1414 থেকে 1500 সালের মধ্যেই কিন্তু তিনি কী করেন? সেই বাংলার সিংহাসন আরোহণ করেন। এরপরে যে রয়েছে রাজা গণেশ কে ছিলেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই রাজা গণেশ ছিলেন উত্তরবঙ্গের যে ভাতুরিয়া নামক জায়গাটা রয়েছে সেখানকার তিনি এক জমিদার ঘরের সন্তান ছিলেন। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে রাজা গণেশ কোথাকার জমিদার ছিলেন? তাহলে উত্তর আসতে পারে উত্তরবঙ্গের ভাতুরিয়ার তিনি একজন জমিদার ছিলেন। এবার এই রাজা গণেশ যখন বাংলার সিংহাসনে বসলো, তখন এই যে বাংলার সিংহাসনে তিনি বসলেন, কে? রাজা গণেশ। কিন্তু রাজা গণেশ যেহেতু একজন হিন্দু, তিনি একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষ, তো সেখানে কি ছিল? মানে পশ্চিমবঙ্গে বা বাংলায় অনেকগুলো মুসলিম সমাজের মানুষ সেখানে ছিলেন, বসবাস করতেন। তাই মুসলমান সমাজের কিছু কিছু মানুষ সেই রাজা গণেশকে কিন্তু এক চোখে দিয়েও কিন্তু দেখতে পেত না, তারা কিন্তু ভালোবাসত না রাজা গণেশকে। তাই তারা ক্রমাগত চেষ্টা করতো রাজা গণেশকে কীভাবে সিংহাসন থেকে বিতাড়িত করা যায়, বাদ দেওয়া যায়। তাই তারা জৈনপুরের যে একজন রাজা ছিলেন, তার নাম কি? ইব্রাহিম জৈনপুর। এই জৈনপুরের যে একজন রাজা ছিলেন
তার নাম হচ্ছে ইব্রাহিম। সেই ইব্রাহিম যে রয়েছে, ইব্রাহিম সেই জৈনপুরের যে রাজা রয়েছে বা সুলতান রয়েছে, জৈনপুরের যে সুলতান রয়েছে ইব্রাহিম, তিনি মূলত কী করেন, রাজা গণেশকে মানে যেহেতু সেই বাংলার মানুষেরা বা পশ্চিমবঙ্গের মানুষেরা কী করেছিলেন, মানে মুসলিম সমাজের কিছু কিছু মানুষ তারা ক্রমাগত কাকে বিতাড়িত করতে চাইলেন, রাজা গণেশকে। তার জন্য রাজা গণেশকে বিতাড়িত করার জন্য একটা তো মুসলিম সমাজের শাসক লাগবে, তো তাকে জৈনপুরের একজন শাসক ছিলেন, তিনি হচ্ছেন ইব্রাহিম, তাকে আমন্ত্রণ করা হচ্ছিল। কেন তাকে আমন্ত্রণ জানানো হচ্ছে? এই জন্য তার আক্রমণে এই রাজা গণেশ হচ্ছে মৃত্যুবরণ করেন এবং তিনি হচ্ছে সিংহাসনে যাতে তিনি বসতে না পারেন। কিন্তু তো রাজা গণেশ বুঝতে পারেন যে আমাকে এরা চাইছে না, মানে আমাকে রাজা হিসেবে বা সুলতান হিসেবে তারা সুলতান হিসেবে বসেছে বলে কেউ আমাকে ভালো চোখে দেখছে না, তিনি বুঝতে পারেন। এবং তিনিও কি করেন, তাদের বিরুদ্ধে মানে ইব্রাহিম মানে জৈনপুরের সুলতান যিনি ছিলেন ইব্রাহিম, তার বিরুদ্ধে কিন্তু আবার বিপরীতে তিনি আবার লড়াই করছিলেন যে আমাকে আবারও লড়াই করে সিংহাসন কেড়ে নিতে হবে। কিন্তু তিনি ব্যর্থ হয়েছিলেন। প্রশ্নটা উঠতেই পারে যে তিনি কেন ব্যর্থ হলেন? তিনিও একজন শক্তিশালী রাজা ছিলেন, তাই না, রাজা গণেশ, কিন্তু তিনি ব্যর্থ হলেন কেন? প্রশ্নটা আসবে এখান থেকে। একটা খুবই দুঃখের একটা ব্যাপার রয়েছে, ঠিক আছে। রাজা গণেশ তার একজন পুত্র ছিল, তার পুত্রের নাম ছিল যদু। তাহলে রাজা গণেশের একজন পুত্রের নাম কি ছিল? যদু। সে কী করেছিল? তো রাজা গণেশ তাদের আক্রমণ করার জন্য যে সে পরিকল্পনাগুলি মানে তিনি বানিয়েছিলেন, সেই সমস্ত পরিকল্পনা ফাঁস করে দিত যদু। মানে যদু কী করেছিলেন, যদু তার ছেলে, কিন্তু তাকে তো ছেলে হলে কী করবে, বিশ্বাস করি তাকে বলবে সমস্ত কিছু কি হবে, কিভাবে পরিকল্পনা সাজিয়ে তাকে আক্রমণ থেকে রক্ষা করা যাবে, যাতে কীভাবে তাদের আবার মেরে ফেলা যাবে, তাদের আক্রমণ থেকে জয়লাভ করা যাবে, সেই সমস্ত কিছু পরিকল্পনা করে রাখেন কি রাজা গণেশ। কিন্তু তার ছেলে ছিল এক নম্বরের শয়তান। সেই যদু কী করতো, তিনি তার বাবার কিন্তু প্রতিদ্বন্দ্বী ছিল। যদু কিন্তু তার বাবার পিছনে ছিল না, বাবার সাপোর্টে ছিল না, সে ছিল হচ্ছে মুসলমান ইব্রাহিমের সাক্ষাৎ, মানে তিনি ছিলেন ইব্রাহিমের সাথে কিন্তু যদু হাত মেলা, মানে যদু আর ইব্রাহিমের একটা খুব ভালো সম্পর্ক ছিল। কেন ছিল? কারণ যদু সবসময়ই চাইতো যে রাজা গণেশ যাতে সিংহাসনে বসতে না পারে, বাংলার সিংহাসনে যাতে যদু বসতে পারে, কিন্তু তার বাবা গণেশ যাতে সেই সিংহাসন আরোহণ করতে না পারে। সেই যদু সেই সিংহাসনটা কেড়ে নেওয়ার জন্য তিনি মূলত ইব্রাহিমের সাথে কিন্তু বন্ধুত্ব করেন, এবং ইব্রাহিম যে আছে, ইব্রাহিমের সাথে বন্ধুত্ব করে যদু কী করে, ইসলাম ধর্ম গ্রহণ করেন। তাহলে যদু কত বড় একটা অন্যায় করছে তার বাবার সাথে। তো দেখো, যদু মূলত কী করেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তার পাশাপাশি তিনি তার বাবার যে পরিকল্পনাগুলো রয়েছে সেই পরিকল্পনা সমস্ত কিছু ইব্রাহিমকে বলে দিল। ফলে কি হলো, রাজা গণেশ ব্যর্থ হয়ে গেল, কারণ তার পুত্রের কারণে সে ব্যর্থ হয়ে গেল, সে পারল না। সমস্ত কিছু ব্যর্থর মূলে রয়েছে কে, যদু। সমস্ত কিছু পরিকল্পনা ফাঁস করে দিচ্ছে কে, যদু, যার কারণেই রাজা গণেশ কিন্তু হেরে গেল, ব্যর্থ হলো। দেখো, দীর্ঘদিন বাংলায় কিন্তু সুলতানরা, মুসলিম সমাজের মানুষেরা কিন্তু শাসন কায়েম করেছিল। মাঝখানে রাজা গণেশ হিন্দু ধর্মাবলম্বী একজন মানুষ, তিনি কিন্তু ভারতে নয় তথা বাংলায় তথা পশ্চিমবঙ্গে কিন্তু শাসন কায়েম করলো। কিন্তু তার পুত্রের কারণে তিনি কিন্তু সেই শাসন বেশি দিন টিকিয়ে রাখতে কিন্তু পারেন না, যার কারণে পরবর্তী সময়ে কিন্তু আরেকটা মুসলিম সমাজের আরও একটা বংশ কিন্তু তারা কিন্তু কী করলো, বাংলায় বা তথা পশ্চিমবঙ্গে কিন্তু শাসন কায়েম করেছিল। তাহলে দেখো, প্রথমত তার পুত্রের কারণে ইব্রাহিম মানে রাজা গণেশ কিন্তু কী করতে পারলো না, যুদ্ধে জয়লাভ করতে পারল না। তো এখান থেকে রাজা গণেশ থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে সেটা হচ্ছে যে রাজা গণেশ কোথাকার জমিদার ছিলেন। এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভাতুরিয়ার একজন কী ছিলেন, জমিদার ছিলেন, এটা ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত হচ্ছে যে রাজা গণেশকে কোন সুলতান আক্রমণ করেন, সেটা হচ্ছে ইব্রাহিম। হচ্ছে রাজা গণেশের পুত্রের নাম কি ছিল, যদু। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আজকে আমরা এই ভিডিওতে শুধুমাত্র ইলিয়াস শাহী বংশ নিয়ে আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমরা কিন্তু হোসেন শাহী বংশ নিয়ে আলোচনা করব। ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের জন্য যে ইম্পর্টেন্ট ইলিয়াস শাহী বংশের যে প্রশ্নগুলো রয়েছে খুব অল্প সময়ের মধ্যে কভার করলাম। এর পরের ভিডিওতে আমরা হোসেন শাহী বংশ নিয়ে খুব সহজভাবে সুন্দরভাবে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা দেখবে, ঠিক আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, তার পাশাপাশি সুন্দর একটা কমেন্ট করে লিখে যাবে, ঠিক আছে। তো বাই বাই আজকে।